নেদারল্যান্ডসে ন্যাটো শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। তিনি আরও বলেছেন, তেহরান কিছুটা হলেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিশ্বাস করেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শেষ হয়েছে, কারণ উভয় পক্ষই এই যুদ্ধ বন্ধ করতে আগ্রহী ছিল। সংঘাত শেষ হয়ে গেছে বলে কেন তিনি নিশ্চিত জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি উভয়ের সাথেই কাজ করেছি এবং তারা উভয়ই ক্লান্ত, পরিশ্রান্ত। ট্রাম্পের ভাষ্য, তারা খুবই কঠোর এবং নিষ্ঠুর, হিংস্রভাবে লড়াই করেছিল এবং তারা উভয়ই বেরিয়ে এসে বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট ছিল। রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা করবে। ট্রাম্প বলেন, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমরা হয়তো একটি চুক্তি সই করতে পারি, তবে এখনও নিশ্চিত বলতে পারছি না। এদিকে বোমা ফেলে ইরানের স্থাপনাগুলোর ক্ষতি করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ আল মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হওয়া ক্ষতিপূরণ ওয়াশিংটনকে দিতে হবে। গত 13 জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান। 22 জুন ভোরে মার্কিন বোমারু বিমানগুলো 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর 24 জুন ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত। ইসরায়েলও ঘোষণা করে তারা মার্কিন প্রস্তাবে রাজি। পরিবর্তে তেহরান জানায়, তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে। সাইদ খাতিবজাদেহ বলেন, 24 জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি আপাতত সংঘাত বন্ধ করে দিয়েছে। যুদ্ধবন্ধের বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রই পাঠিয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, ইরানি জাতি প্রতিরোধের মাধ্যমে জায়নিস্ট সরকারের ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দিয়েছে এবং শত্রুকে একতরফাভাবে তাদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে ইরানকে বার্তা পাঠালেও তেহরান বলে দিয়েছিল, যুদ্ধবিরতির বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আগ্রাসন বন্ধ করতে হবে। ইরান জায়নিস্ট সরকারের সাথে এমন কোনো লিখিত চুক্তি করেনি যাতে নির্দিষ্ট কিছু ধারা থাকতে পারে। যা ঘটেছে তা হল জায়নবাদের আগ্রাসন বন্ধ করা। ইরান প্রস্তুত থাকা সত্ত্বেও হামলা চালাবে না। ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্যে ফের ইরানে হামলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানে হামলার পর ইসরায়েলের নিন্দা করেছিলেন ট্রাম্প, বলেছিলেন এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়। কিন্তু ইসরায়েলে ইরানের পাল্টা হামলা শুরু হলে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। জবাবে তেহরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে। এরপরই ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করে। যুদ্ধবিরতির 48 ঘন্টা পার না হতেই ফের ইরানকে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। আদতে কি খেলছে ট্রাম্পের মাথায়, কি আছে মধ্যপ্রাচ্যের ভাগ্যে, তা আপাতত আন্দাজ করতে পারছে না বিশেষজ্ঞরা। সরাসরি প্রশ্ন ছিল, ইরান যদি ফের পারমাণবিক কর্মসূচি চালু করে, তাহলে কি ওয়াশিংটন আবারও হামলা যাবে? জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই, আমি মনে করি না তারা আবারও কখনো এটা করবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরানের সম্ভাব্য আগ্রহ নিয়ে ট্রাম্প বলেন, তারা চেষ্টা করবে ক্ষতি পুষিয়ে নিতে। তারা আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চাইবে, কিন্তু আমি স্পষ্ট করে বলছি, তারা পারমাণবিক বোমা পাবে না।
এই বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, ইরানের প্রযুক্তিগত সক্ষমতা যত দূরই থাকুক, আমেরিকা তা আবার ধ্বংস করবে। ট্রাম্প আরো বলেন, আমরা যা করেছি তা না করলে তারা থামতো না। তারা প্রচুর পরিমাণে অস্ত্র তৈরি চালিয়ে যেত। আমাদের হামলার পর তারা নিজেরাই বুঝেছে স্থাপনাগুলো সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ট্রাম্প ইরানের উপর মার্কিন হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা নাগাসাকির ঘটনার সঙ্গে তুলনা করে বলেন, আমি এই উদাহরণ দিতে চাই না, কিন্তু ঘটনা প্রায় একই। সেই হামলায় যেমন যুদ্ধ থেমেছিল, এখানেও একই ফল হয়েছে। তবে ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই বক্তব্য ইরানের প্রতি কূটনৈতিক পথ বন্ধ করে দেওয়ার মতোই, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার কারণ হতে পারে। ন্যাটো সম্মেলনের আগেই ট্রাম্প জানিয়ে দেন, ইরান যেন ভুলেও আর পারমাণবিক পথে না হাঁটে, কারণ আরেকটি হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত, এবার হয়তো আরো বড় পরিসরে। বিশেষজ্ঞরা বলছেন, হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি অনেকটাই পেছনে ঠেলে দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত বার্তা এখনো আসেনি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির কাছ থেকে। ফলে যুদ্ধ থামলেও অনিশ্চয়তা শেষ হয়নি। যুদ্ধের শেষ দিনে ইসরায়েলের 20টি লক্ষ্যবস্তুতে ইরানের মিসাইল হামলার কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বড় হামলার জন্য ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল। কিন্তু সেই সময়টিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ফোন আলাপ হয়। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, ট্রাম্প ফোনালাপের সময় নেতানিয়াহুর দিকে উচ্চস্বরে বলেন, এখনই আক্রমণ বন্ধ করুন। সূত্রটি উল্লেখ করেছে, নেতানিয়াহু খুব কম কথাই বলার সুযোগ পেয়েছেন। তিনি শুধু বারবার মার্কিন রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রতিবেদন অনুসারে ট্রাম্প নিজের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়ে এটিকে ব্যক্তিগত অর্জন হিসেবে বিবেচনা করেছিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, কেউ যেন এটিকে দুর্বল না করে। জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী ইরানের বৃহত্তর হামলার পর ইসরায়েলি বিমান বাহিনী বড় পরিসরে আয়োজন করা আক্রমণ বাতিল করার নির্দেশ পায়। পরিবর্তে আপোষ হিসেবে তেহরানের কাছে একটি রাডার স্টেশনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই স্থানটি প্রাথমিকভাবে পরিকল্পিত স্থান থেকে অনেক দূরে ছিল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্টও করেছিলেন, ইসরায়েল বোমা ফেলো না, যদি তুমি এটা করো তাহলে এটা একটা বড় ধরনের লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের ঘরে ফিরিয়ে আনো। হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র ত্যাগ করার আগে তিনি এই পোস্টটি করেছিলেন। বিমানে ওঠার আগেও ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তিনি উভয় পক্ষের প্রতি সন্তুষ্ট নন, যদিও তিনি বিশেষ সমালোচনার জন্য ইসরায়েলের নাম এককভাবে উল্লেখ করেছেন। এদিকে টানা 12 দিনের বিমান হামলার পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুদ্ধবিরতির পর দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লক্ষ্য পূরণ এর দাবিকে গোলমেলে আখ্যা দিয়ে আল জাজিরার প্রকাশিত এক বিশ্লেষণে ওরি গোল্ডবার্গ তুলে ধরেছেন ইসরায়েলের কৌশলগত সীমাবদ্ধতা এবং ইরানের প্রতিরোধ ক্ষমতা। ওরি গোল্ডবার্গ দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান ও ইসরায়েলের সম্পর্ক নিয়ে কাজ করছেন। তিনি একজন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকার। ওই প্রবন্ধে গোল্ডবার্গ লিখেছেন, ইসরায়েল ইরানের সরকার পরিবর্তন ও দেশটির পারমাণবিক কর্মসূচির লাগাম টানা সহ বেশ কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধ শুরু করলেও শেষমেশ কিভাবে ব্যর্থ হয়েছে।
তিনি লিখেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানা কি সম্ভব হয়েছে? সম্ভবত এর উত্তর হলো না। মনে করা হচ্ছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আক্রান্ত ফোর্দো স্থাপনা থেকে তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদান সরিয়ে নিয়েছিল। এই উপাদানগুলোই পারমাণবিক কর্মসূচির সবচেয়ে জরুরি অংশ। তাই পারমাণবিক কর্মসূচির লাগাম টানার চেষ্টা ব্যর্থ হয়েছে বলেই মনে হচ্ছে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি হয়েছে সেটাও পরিষ্কার নয়। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করাতে পেরেছিল বাংকার বাস্টিং বোমা, ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় এর বেশি কোনো সাহায্য করেনি। হামলার ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা বের করা কঠিন হবে, কারণ ইরান সম্ভবত বাইরের কাউকে প্রবেশ করতে দেবে না। সহজ কথায় বলতে গেলে ইসরায়েল যা চেয়েছিল তার উল্টো ফল হয়েছে। ইসরায়েল ইরানের নিরাপত্তা বাহিনীর সামরিক নেতাদের হত্যা করে সরকার বিরোধী বিদ্রোহ শুরু করার চেষ্টা করেছিল। তাদের বিশ্বাস ছিল শত্রুর ঊর্ধ্বতন নেতাদের হত্যা করলে তাদের ক্ষমতা দুর্বল হয়ে যাবে, কিন্তু এই কৌশল কখনো সফল হয়নি। একমাত্র ব্যতিক্রম ছিল লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু, যা তাদের ওপর প্রভাব ফেলেছিল, কিন্তু সেটার সঙ্গে লেবাননের ভেতরের রাজনীতিরও অনেক সম্পর্ক ছিল। অন্য সব ক্ষেত্রে ইসরায়েলের এমন হত্যাযোগ্য কোনো বড় রাজনৈতিক পরিবর্তন আনতে পারেনি। ইসরায়েলের শাসনের প্রতীক হিসেবে কিছু স্থানে বোমা ফেলার চেষ্টাও পরিস্থিতিকে আরো খারাপ করেছে। তারা কুখ্যাত এভিন কারাগারে বিমান হামলাকে ইসলামী প্রজাতন্ত্রের দমন পীড়নের বিরুদ্ধে ইরানি জনগণের সংগ্রামের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু ইসরায়েলের বোমা হামলা উল্টো বন্দীদের পরিস্থিতি আরো খারাপ করে তুলেছিল, কারণ কর্তৃপক্ষ তাদের অনেককে অজানা জায়গায় সরিয়ে নিয়েছিল। গোল্ডবার্গ আরও লিখেছেন, ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যমে বোমা হামলাও অযৌক্তিক ছিল। ইসরায়েল দাবি করেছিল এটি সরকারের প্রচার বন্ধ করার চেষ্টা। তবে অনেক ইসরায়েলি বলেছেন এই হামলা ইরানিদের জন্য ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলোকেও হুমকি দেওয়ার অজুহাত তৈরি করে দিয়েছে। যদি ইসরায়েল তাদের ঘোষিত যুদ্ধ লক্ষ্য অর্জন করতে না পারে, তাহলে কি তারা অন্তত বিশ্বকে নিজেদের পেছনে ঐক্যবদ্ধ করতে পেরেছে, যাতে সবাই গাজার কথা ভুলে যায় ও ইসরায়েলকে আবারও ন্যায়সঙ্গত যুদ্ধে লড়াইকারী হিসেবে দেখতে পায়? এটা সন্দেহজনক মনে হচ্ছে। হ্যাঁ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। এর ফলে তারা আন্তর্জাতিক আইনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম লঙ্ঘন করেছে, যার দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে। তবে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে যোগ দেননি। হামলার পরপরই মার্কিন কৌশলগত বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রে ফিরে আসে। ইসরায়েলের ভেতরের ক্ষয়ক্ষতিও বিবেচনা করা দরকার। ইসরায়েল দ্রুত ইরানের আকাশ সীমায় আধিপত্য বিস্তার করে প্রায় ইচ্ছামতো হামলা চালিয়েছে। তবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো বারবার ইসরায়েলের বিখ্যাত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পেরেছে। ইসরায়েলের কেন্দ্রস্থল সহ সারা দেশে আঘাত হেনেছে। এতে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের কাছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের অভাব ছিল ও দ্রুত সেগুলো তৈরি করারও কোনো আশা ছিল না। ইসরায়েলি অর্থনীতি দ্রুত স্থবির হয়ে পড়েছিল। এটিও ইরানের জন্য আরেকটি জয়। শত শত হতাহত এবং দেশজুড়ে অবিরাম বোমাবর্ষণে অনেক ক্ষতি হওয়া সত্ত্বেও ইরান যুদ্ধ ও বোমাবর্ষণ থেকে বেরিয়ে এসেছে, কিন্তু বিশাল ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েও ইসলামী প্রজাতন্ত্র ভেঙে পড়েনি। গোল্ডবার্গ তার লেখায় উল্লেখ করেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ইসরায়েলে আঘাত হেনেছে। ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, কারণ বিশ্বের বেশিরভাগ দেশই এটিকে ইসরায়েলি হামলার শিকার হিসেবে দেখেছে। ইরানের পাল্টা আক্রমণের বিকল্পগুলো খুব বেশি সীমিত ছিল না। কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার প্রতিশোধ সম্পর্কে আগাম সতর্ক করে ইরান সফলভাবে উত্তেজনা কমাতে পেরেছে। যুদ্ধবিরতি লঙ্ঘিত হচ্ছে দেখে ইসরায়েলকে হামলা না করার জন্য সতর্ক করার মতো যথেষ্ট শক্তিশালী অবস্থানে ছিল ইরান। ইরান এখন এমনভাবে আবির্ভূত হয়েছে যা তারা পছন্দ করে, এখনও শক্তিশালী অবস্থানে আছে ও ভবিষ্যতের জন্য সম্ভাবনাময়।
যুদ্ধবিরতিতে পৌঁছালেও এখনো মুখ খোলেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট থেকে শুরু করে সিনিয়র কর্মকর্তারা যুদ্ধবিরতির কথা নিশ্চিত করলেও খামেনির দিক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, যা ইঙ্গিত দেয় চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরান ও ইসরায়েল একযোগে সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এই বার্তায় ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না। কিন্তু তার এই ঘোষণার পরপরই আবারও সংঘর্ষের খবর আসে। ইসরায়েল হামলা চালিয়ে ইরানের একজন পরমাণু বিজ্ঞানী ও তার পরিবারকে হত্যা করে। জবাবে ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলের প্রযুক্তি নগরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে অন্তত 4 জন নিহত হন। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সামরিক অভিযান বন্ধে কোনো চুক্তি হয়নি, তবে ইসরায়েল তাদের অবৈধ হামলা বন্ধ রাখলে ইরানেরও পাল্টা আঘাতের প্রয়োজন পড়বে না। একই বার্তা দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। দেশটির ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে এখন সবার চোখ খামেনির দিকে। তিনি কখন এই যুদ্ধবিরতি স্বীকার করেন সেটি দেখার অপেক্ষায় সবাই। বিবিসির প্রতিবেদন বলছে, খামেনি এখন নিয়মিত বাসভবনে নন, বরং একটি নিরাপদ বাংকারে অবস্থান করছেন, যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। সর্বশেষ 18 জুন আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তায় খামেনিকে দেখা গেছে। সেই ভাষণে তিনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। অন্যদিকে ট্রাম্প আবারও পোস্ট করে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা আমার জন্য সম্মানের বিষয়, তারপরও যুদ্ধ বন্ধ করুন। এই বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করছে, তাই এখন শান্তি বজায় রাখতে আগ্রহী। যদিও যুদ্ধবিরতির ঘোষণা মধ্যপ্রাচ্যে স্বস্তি বয়ে এনেছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন তেল আবিবের অতীত ইতিহাস বলে যুদ্ধবিরতির ঘোষণা মানেই যুদ্ধের শেষ নয়। বারবার যুদ্ধবিরতির মাঝেই তারা হামলা চালিয়েছে। তবে এবার পার্থক্য একটাই, সবার নজর খামেনির দিকে। তিনি মুখ খুললেই বোঝা যাবে এই যুদ্ধবিরতি আসলেই টিকে থাকবে কিনা। ইরানে হামলা চালিয়ে পারমাণবিক উচ্চাশা রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় যেন চোখ খুলে দিয়েছে উত্তর কোরিয়ার। বিশেষত সর্বোচ্চ নেতা কিম জং উন ইরানে মার্কিন হামলাকে নিজেদের জন্য শিক্ষা বলেই মনে করছেন। বিশেষজ্ঞদের মতে তেহরানের ঘটনার পর কিম মনে করছেন, যে করেই হোক পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে আর সরে যাওয়া যাবে না। মার্কিন B-2 বোমারু বিমানের মাধ্যমে ইরানের 3টি গোপন পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার ফেলা হয়, যাকে বিশ্লেষকরা বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় সামরিক বার্তা। CNN-এর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, ইরানের ওপর এই হামলা শুধু মধ্যপ্রাচ্যে নয়, সরাসরি প্রভাব ফেলেছে পূর্ব এশিয়াতেও। বিশেষ করে উত্তর কোরিয়ায় এখন চলছে বিশ্লেষণ, পরবর্তী টার্গেট কি তবে কিম নিজেই? দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া বিশ্লেষক লিম ইউল চুল জানান, ইরানে হামলা দেখে কিম জং উনের সরকার এখন আরও বেশি যুক্তি পাচ্ছে নিজেদের পারমাণবিক অস্ত্রনীতি বজায় রাখতে। এমনকি এর উন্নয়নকেই টিকে থাকার একমাত্র গ্যারান্টি হিসেবে দেখছে পিয়ংইয়ং। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধাক্কা কেবল কিমকে তার পারমাণবিক রক্ষা কবচ বাড়াতে উৎসাহ দেবে না, বরং রাশিয়ার সঙ্গে তার সহযোগিতাও বাড়তে পারে। উত্তর
কোরিয়ার দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী কৌশল শাসন ব্যবস্থা বদলেরই রূপ। তাদের দৃষ্টিভঙ্গি হলো শুধু পারমাণবিক অস্ত্রই এমন বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে পারে। অন্যদিকে রাশিয়াও চুপ নেই। পুতিনের ঘনিষ্ঠ দার্শনিক ও বিশ্লেষক আলেকজান্ডার ডুগিন বলেন, কেউ যেন ভুল না করে, তৃতীয় বিশ্বযুদ্ধ এর মধ্যে শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্র আমাদের মিত্র ইরানে বোমা ফেলেছে, কিছুই তাদের থামায়নি। ইরানের পর যদি আমাদের উপর হামলা হয় সেটিও অবাক হবার মতো কিছু না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি কখনো মনে করে রাশিয়ারও পারমাণবিক অস্ত্রের অধিকার থাকা উচিত নয়, তখন তারা রাশিয়াতেও হামলা করার পরিকল্পনা করতে পারে। আমরা এখন যুদ্ধে আছি এবং এটি কেবল শুরু। বিশ্লেষকদের মতে ইরানকে ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র যেভাবে শক্তি প্রয়োগ করেছে তা বাকি প্রতিরোধী শক্তিগুলোকে এক প্রকার বাঁচার জন্য লড়াইয়ে নামিয়ে ফেলেছে। আর এতে কিমের মতো নেতারা আরও আত্মবিশ্বাসী হচ্ছেন। শেষ প্রতিরক্ষা হলো পরমাণু অস্ত্রই। টানা 12 দিনের বিমান হামলার পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুদ্ধবিরতির পর দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লক্ষ্য পূরণের দাবিকে গোলমেলে আখ্যা দিয়ে আল জাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণে অরি গোল্ডবার্গ তুলে ধরেছেন ইসরায়েলের কৌশলগত সীমাবদ্ধতা আর ইরানের প্রতিরোধ ক্ষমতা। অরি গোল্ডবার্গ দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের সম্পর্ক নিয়ে কাজ করছেন। তিনি একজন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকার। ওই প্রবন্ধে গোল্ডবার্গ লিখেছেন, ইসরায়েল ইরানের সরকার পরিবর্তন আর দেশটির পারমাণবিক কর্মসূচির লাগাম টানা সহ বেশ কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধ শুরু করলেও শেষমেশ কিভাবে ব্যর্থ হয়েছে। তিনি লিখেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানা কি সম্ভব হয়েছে? সম্ভবত এর উত্তর হলো না। মনে করা হচ্ছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আক্রান্ত ফোর্ডো স্থাপনা থেকে তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদান সরিয়ে নিয়েছিল। এই উপাদানগুলোই পারমাণবিক কর্মসূচির সবচেয়ে জরুরি অংশ। তাই পারমাণবিক কর্মসূচির লাগাম টানার চেষ্টা ব্যর্থ হয়েছে বলেই মনে হচ্ছে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি করেছে সেটাও পরিষ্কার নয়। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করাতে পেরেছিল বাংকার বাস্টিং বোমা, ম্যাচেভ অর্ডিন্যান্স, পেনিট্রেটর ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় এর বেশি কোনো সাহায্য করেনি। হামলার ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা বের করা কঠিন হবে, কারণ ইরান সম্ভবত বাইরের কাউকে প্রবেশ করতে দেবে না। As a whole, we have more than 3,500 injured people, not civilians. সহজ কথায় বলতে গেলে ইসরায়েল যা চেয়েছিল তার উল্টো ফল হয়েছে। ইসরায়েল ইরানের নিরাপত্তা বাহিনীর সামরিক নেতাদের হত্যা করে সরকার বিরোধী বিদ্রোহ শুরু করার চেষ্টা করেছিল। তাদের বিশ্বাস ছিল শত্রুর ঊর্ধ্বতন নেতাদের হত্যা করলে তাদের ক্ষমতা দুর্বল হয়ে যাবে, কিন্তু এই কৌশল কখনো সফল হয়নি। একমাত্র ব্যতিক্রম ছিল লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু, যা তাদের ওপর প্রভাব ফেলেছিল। কিন্তু সেটার সঙ্গে লেবাননের ভেতরের রাজনীতিরও অনেক সম্পর্ক ছিল। অন্য সব ক্ষেত্রে ইসরায়েলের এমন হত্যাযজ্ঞ কোনো বড় রাজনৈতিক পরিবর্তন আনতে পারেনি। ইসরায়েলের শাসনের প্রতীক হিসেবে কিছু স্থানে বোমা ফেলার চেষ্টাও পরিস্থিতিকে আরও খারাপ করেছে। তারা কুখ্যাত এভিন কারাগারে বিমান হামলাকে ইসলামী প্রজাতন্ত্রের দমন পীড়নের বিরুদ্ধে ইরানি জনগণের সংগ্রামের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু ইসরায়েলের বোমা হামলা উল্টো বন্দীদের পরিস্থিতি আরও খারাপ করে তুলেছিল, কারণ কর্তৃপক্ষ তাদের অনেককে অজানা জায়গায় সরিয়ে নিয়েছিল।
গোল্ডবার্গ আরও লিখেছেন, ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম বোমা হামলাও অযৌক্তিক ছিল। ইসরায়েল দাবি করেছিল এটি সরকারের প্রচার বন্ধ করার চেষ্টা। তবে অনেক ইসরায়েলি বলেছেন এই হামলা ইরানিদের জন্য ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলোকেও হুমকি দেওয়ার অজুহাত তৈরি করে দিয়েছে। כמובן שהם קיבלו מאיתנו הרבה פינוקים ואהבה. যদি ইসরায়েল তাদের ঘোষিত যুদ্ধ লক্ষ্য অর্জন করতে না পারে, তাহলে কি তারা অন্তত বিশ্বকে নিজেদের পেছনে ঐক্যবদ্ধ করতে পেরেছে, যাতে সবাই গাজার কথা ভুলে যায় আর ইসরায়েলকে আবারও ন্যায়সঙ্গত যুদ্ধে লড়াইকারী হিসেবে দেখতে পায়? এটা সন্দেহজনক মনে হচ্ছে। হ্যাঁ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল, যার ফলে আন্তর্জাতিক আইনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম লঙ্ঘন করেছে, যার দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে। তবে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে যোগ দেননি। হামলার পরপরই মার্কিন কৌশলগত বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রে ফিরে আসে। nuclear weapons being in the hands of Iran. ইসরায়েলের ভেতরের ক্ষয়ক্ষতিও বিবেচনা করা দরকার। ইসরায়েল দ্রুত ইরানের আকাশসীমায় আধিপত্য বিস্তার করে প্রায় ইচ্ছামতো হামলা চালিয়েছে। তবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো বারবার ইসরায়েলের বিখ্যাত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পেরেছে, ইসরায়েলের কেন্দ্রস্থল সহ সারা দেশে আঘাত হেনেছে। এতে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের কাছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের অভাব ছিল, আর দ্রুত সেগুলো তৈরি করার কোনো আশা ছিল না। ইসরায়েলি অর্থনীতি দ্রুত স্থবির হয়ে পড়েছিল। এটিও ইরানের জন্য বড় একটি জয়। শত শত হতাহত এবং দেশ জুড়ে অবিরাম বোমা বর্ষণে অনেক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও ইরান যুদ্ধ আর বোমা বর্ষণ থেকে বেরিয়ে এসেছে। কিন্তু বিশাল ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েও ইসলামী প্রজাতন্ত্র ভেঙে পড়েনি। نکته دومی که وجود داره গোল্ডবার্গ তার লেখায় উল্লেখ করেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ইসরায়েলে আঘাত হেনেছে। ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, কারণ বিশ্বের বেশিরভাগ দেশই এটিকে ইসরায়েলি হামলার শিকার হিসেবে দেখেছে। ইরানের পাল্টা আক্রমণের বিকল্পগুলো খুব বেশি সীমিত ছিল না। কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার প্রতিরোধ সম্পর্কে আগাম সতর্ক করে ইরান সফলভাবে উত্তেজনা কমাতে পেরেছে। যুদ্ধবিরতি লঙ্ঘিত হচ্ছে দেখে ইসরায়েলকে হামলা না করার জন্য সতর্ক করার মতো যথেষ্ট শক্তিশালী অবস্থানে ছিল ইরান। ইরান এখন এমনভাবে আবির্ভূত হয়েছে যা তারা পছন্দ করে, এখনও শক্তিশালী অবস্থানে আছে আর ভবিষ্যতের জন্য সম্ভাবনাময়। পাকিস্তানে ধরা পড়েছে ভারতের রয়ের 6 এজেন্ট। অপারেশন ইয়ালঘর নামের একটি অভিযানে নস্যাৎ করা হলো গোটা নেটওয়ার্ক। বড় নাশকতার আগেই থেমে গেল ভারতীয় ষড়যন্ত্র, এমনটাই জানান পাকিস্তান কর্তৃপক্ষ। পাকিস্তানের পাঞ্জাবে একসাথে 6 সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে সিটিডি। এসব ব্যক্তি ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের হয়ে কাজ করছিল বলে অভিযোগ করেন পাকিস্তান। তাদের লক্ষ্য ছিল মসজিদ, রেল স্টেশন সহ জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক প্রাণহানি ঘটানো। জিও নিউজ জানায়, পাহাওয়াল নগর থেকে গ্রেপ্তার করা আসলাম ও আকবর আলী নামের 2 এজেন্ট সরাসরি বিএসএফ এর কাছ থেকে বিস্ফোরক সংগ্রহ করেছিলেন। তদন্তে জানা গেছে, রয়ের মেজর রবীন্দ্র রাঠোর এবং ইন্সপেক্টর সিং এর নির্দেশে তারা কাজ করছিলেন। সংবাদ সম্মেলনে সিটিডির অতিরিক্ত আইজি শেহজাদা সুলতান জানান, এজেন্টদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক, ডেটোনেটর, আইইডি, সেফটি ফিউজ এবং গোপন মানচিত্র। তারা হামলার নির্দেশ পাওয়ার কথাও স্বীকার করেছে। এছাড়া বাহওয়াল নগরের আজম ওরফে জাজি, মঞ্জুর ওরফে কারি এবং পাকপত্তনের আমজাদকে টোবাটেক সিং থেকে ধরা হয়। পাশাপাশি দুবাই থেকে অর্থ পাঠানোর অভিযোগে বাহওয়ালপুর থেকে জুলফিকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এই অভিযানে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সন্দেহভাজনদের ফোন আলাপও হাতে পেয়েছে সিটিডি। এসব অডিওতে স্পষ্টভাবে টার্গেট কিলিং এবং সংবেদনশীল এলাকার হামলার মতো কথাবার্তা উঠে এসেছে। সিটিডি জানায় তাদের পরিকল্পনার বাহওয়ালপুরের একটি মসজিদ ও রেল স্টেশন ছিল মূল টার্গেট। এর আগেই এই নাশকতা আটকাতে সক্ষম হয়েছে তারা। এদিকে আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী আরও এক ধাপ এগিয়ে অভিযোগ করেছেন, গত ২০ বছর ধরে ভারত রাষ্ট্রীয় মদতে পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। বেলুচিস্তানে স্কুল বাসে বোমা হামলার ঘটনাও ভারতের পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে দাবি তার। পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোর মতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র পাকিস্তানের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির জন্য সন্ত্রাসী কার্যকলাপে অর্থ, অস্ত্র এবং কৌশলগত নির্দেশনা দিয়ে আসছে। তবে সিটিডি সাফ জানিয়ে দিয়েছে, দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়, যে কোনো মূল্যে ভারতের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। همه دنیا باید در مقابلش بایست. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক অনুপস্থিতি নিয়ে দেশটির জনগণের মধ্যে সৃষ্ট উদ্বেগ, নানা প্রশ্ন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। দ্য টাইমসের জাতিসংঘ ব্যুরো চিফ ফারনাস ফসিহি খামেনির অবস্থান নিয়ে যে প্রতিবেদনটি লিখেছেন তার ভাষান্তর তুলে ধরা হলো। মানুষ সর্বোচ্চ নেতাকে নিয়ে খুব চিন্তিত। গত মঙ্গলবার একজন উপস্থাপক আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের এক কর্মকর্তাকে কথা বলেন। তিনি জানতে চান তার কি অবস্থা, বলতে পারেন। উপস্থাপক ওই কর্মকর্তাকে জানান, দর্শকদের কাছ থেকে এই একই প্রশ্নে ভরে গেছে বার্তাকক্ষ। তবে খামেনির আর্কাইভ দপ্তরের কর্মকর্তা মেহেদি ফাজাইলি সরাসরি কোনো উত্তর দেননি। উল্টো ফাজাইলে বলেন, আমরাও অনেক জায়গা থেকে এমন উদ্বেগের খবর পাচ্ছি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলার পর আয়াতুল্লাহর নিরাপত্তা নিয়ে বহুজন উদ্বিগ্ন। আমাদের সবাইকে তার জন্য দোয়া করতে হবে, বলেন ফাজাইলি। এই কর্মকর্তা আরো বলেন, সর্বোচ্চ নেতাকে রক্ষা করা যাদের দায়িত্ব তারা তাদের কাজ ভালোভাবেই করছেন। আল্লাহ চাইলে আমাদের জনগণ তাদের নেতাকে সঙ্গে নিয়ে বিজয় উদযাপন করতে পারবে। প্রায় এক সপ্তাহ ধরেই জনসম্মুখে অনুপস্থিত খামেনি কোনো ভাষণ বা বার্তাও দেননি, অথচ দেশ তখন গভীর সংকটে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল এক যুদ্ধবিরতিতে পৌঁছায়, যা কার্যকর হয় মঙ্গলবার সকাল থেকে। এই পুরো সময়ে খামেনি ছিলেন অনুপস্থিত। সরকারি কর্মকর্তারা বলছেন তিনি এক সুরক্ষিত বাংকারে আছেন এবং হত্যা চেষ্টার আশঙ্কায় সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ এড়িয়ে চলছেন। সর্বোচ্চ নেতার এমন অনুপস্থিতি শুধু জনসাধারণ নয়, রাজনৈতিক মহলেও ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। খানমান নামের একটি দৈনিক পত্রিকার প্রধান সম্পাদক মোহসেন খালিফে বলেন, খামেনির কয়েকদিনের এই অনুপস্থিতি আমাদের গভীর উদ্বেগে ফেলেছে। 2 সপ্তাহ আগেও যে আশঙ্কা অকল্পনীয় ছিল তা এখন স্বীকার করে তিনি বলেন, যদি খামেনি মারা যান তার জানাজা মিছিল হবে ইতিহাসের সবচেয়ে বড় ও গৌরবময়। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রতিটি বড় সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেন খামেনি। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবেও গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ যেমন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মতো সিদ্ধান্তে তার অনুমোদন অত্যাবশ্যক। যা হোক, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে এবং কাতারের আমিরের মধ্যস্থতায় দ্রুত সম্পাদিত হয়। তবে ইরানের ঊর্ধ্বতন সামরিক ও সরকারি কর্মকর্তারা গত কয়েকদিনে খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা, তা কোনোভাবে যোগাযোগ হয়েছে কিনা সে বিষয়ে খোলাখুলি কিছু বলেননি।
those patients who were admitted. এই নীরবতা জন্ম দিচ্ছে নানা প্রশ্ন ও জল্পনার। সাম্প্রতিক বড় সিদ্ধান্তগুলোতে খামেনির ভূমিকা কতটুকু, তার কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে কিনা, তিনি কি এখনো দেশ পরিচালনায় সক্রিয়, তিনি অসুস্থ, আহত কিংবা আদৌ বেঁচে আছেন কি? لباس‌ها و زینت‌ها و রাজনৈতিক বিশ্লেষক হামজা সাফাভি আয়াতুল্লাহ খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা ও রেভলিউশনারি গার্ডস কোরের জেনারেল ইয়াহিয়া সাফাভির ছেলে হামজা জানান, ইরানের নিরাপত্তা বাহিনী বিশ্বাস করে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল খামেনিকে হত্যা চেষ্টা চালাতে পারে, তাই তার নিরাপত্তায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাইরের দুনিয়ার সঙ্গে তার যোগাযোগ প্রায় বন্ধ রয়েছে। সাফাভি বলেন, দেশকে এই সংকট থেকে উত্তরণের এখন বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতো নেতাদের ক্ষমতা বাড়ানো হচ্ছে। তবে সাফাভির ধারণা, খামেনি এখনো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দূর থেকে অনুমোদন দিচ্ছেন। তবু খামেনির অনেক সমর্থক এখনো সামাজিক মাধ্যমে বলছেন, তারা সর্বোচ্চ নেতাকে না দেখা বা তার কথা না শোনা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের আনন্দ অনুভব করতে পারছেন না। এদিকে সরকারের নীতি নির্ধারণে যুক্ত 4 জন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, খামেনির অনুপস্থিতিতে রাজনৈতিক ও সামরিক নেতারা নতুন নতুন জোট গঠন করেছেন এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। কেউ কেউ তেহরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মধ্যস্থতা কিংবা ইসরায়েলের ব্যাপারে অবস্থান নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। এই মুহূর্তে দৃশ্যত যে গোষ্ঠী অপেক্ষাকৃত প্রভাবশালী, তারা সংযম ও কূটনৈতিক পথ গ্রহণের পক্ষে। এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরও আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছেন। তার মিত্রদের মধ্যে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠজন ও বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি আর সশস্ত্র বাহিনীর নতুন প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, এই যুদ্ধ এবং জনগণের ঐক্য আমাদের শাসন ব্যবস্থা ও সরকারের আচরণে নতুন চিন্তার সুযোগ এনে দিয়েছে। এটা পরিবর্তনের এক সোনালী যুগ। ইরানকে আরো সমৃদ্ধ ও সামাজিকভাবে উদার করা এবং পশ্চিমাদের সঙ্গে আরো বেশি যোগাযোগ স্থাপন করে চলার প্রতিশ্রুতি দিয়ে গত বছর ক্ষমতায় আসেন পেজেশকিয়ান। সরকার এখন জাতীয়তাবাদী আবেগ কাজে লাগাতে চাইছে। এটি জন্ম নিয়েছে ইসরায়েলের ভয়াবহ হামলার পর। ইরানি কর্মকর্তারা বলছেন, হামলায় 6 শতাধিক মানুষ নিহত হয়েছেন। ওই আবেগ কাজে লাগানোর অংশ হিসেবে মঙ্গলবার রাজধানী তেহরানে আজাদি স্কয়ারে এক উন্মুক্ত কনসার্ট আয়োজন করা হয়। এরপর আলোক প্রদর্শনীতে জরুরি সেবা বিভাগের কর্মীদের ছবি তুলে ধরা হয় স্কয়ারের স্মৃতিসৌধে। তবে ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীগুলোর তৎপরতাও চলছে বলে জানান কর্মকর্তারা। কট্টরপন্থী রাজনীতিক সাইদ জলিলির নেতৃত্বে থাকা একটি রক্ষণশীল গোষ্ঠী প্রকাশ্যে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছে। বিস্ময়কর যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পারমাণবিক আলোচনা শুরুর ইঙ্গিতে নিন্দা জানিয়েছে তারা। এই গোষ্ঠীর মধ্যে রয়েছেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল এমপিরা ও রেভলিউশনারি গার্ডের কিছু জ্যেষ্ঠ কমান্ডার। সাইদ জলিলি ও রেভলিউশনারি গার্ডসের ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক ফুয়াদ ইজাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, পেজেশকিয়ানের আলোচনার বার্তা এখন মনে করিয়ে দিচ্ছে ইরানের প্রেসিডেন্টের দেশ পরিচালনার প্রয়োজনীয় রাজনৈতিক দক্ষতা নেই। এতে পাল্টা জবাব দেন প্রেসিডেন্টের প্রধান যোগাযোগ কর্মকর্তা আলী আহমাদানিয়া। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আমরা 12 দিন ধরে দিনরাত ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছি। এখন কি তোমাদের সঙ্গেও লড়তে হবে? তোমরা যারা কলম দিয়ে শত্রুর খেলায় খুঁটি সাজাচ্ছ। ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, ইরান পারমাণবিক স্থাপনা পুনর্গঠন ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে। আসছে আশুরার আগে যদি খামেনিকে দেখা না যায় তাহলে তা হবে খারাপ সংকেত। তাকে অবশ্যই জনসম্মুখে আসতে হবে, বলেন ভাকিল। আমি তার দুঃস্বপ্ন, আমি একজন মুসলিম, একজন অভিবাসী, একজন প্রগতিশীল এবং আমি লড়ছি। এই কথাটা যিনি বলেছেন তিনি এখন মার্কিন রাজনীতির বড় আলোচনার নাম, জোহরান মামদানি। আর যার উদ্দেশ্যে এই কথা তিনি আর কেউ নন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। And he sort of didn't like that. He didn't want to really, but he sort of didn't like that.
নিউ ইয়র্ক সিটির মেয়র পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে উত্থান ঘটেছে মামদানির। এই উত্থান কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এক আদর্শিক সংঘাতের প্রতীক, যেখানে একদিকে ট্রাম্পের ধনী শ্বেতাঙ্গ কট্টরপন্থী রাজনীতির প্রতিচ্ছবি, অন্যদিকে মামদানি হচ্ছেন অভিবাসী মুসলিম মধ্যবিত্ত প্রগতিশীল তরুণদের কণ্ঠস্বর। 33 বছর বয়সী এই তরুণ নেতা জন্মগ্রহণ করেন উগান্ডায়। বাবা মাহমুদ মামদানি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক, মা মীরা নায়ার বলিউড হলিউডের পরিচিত পরিচালক। শৈশব কেটেছে আফ্রিকা ভারতের মাঝে, তারপর আমেরিকায়, আর 2018 সালে যুক্তরাষ্ট্রের নাগরিক হন মামদানি। মামদানি আজ নিউ ইয়র্ক টেস্ট অ্যাসেম্বলির সদস্য। বছরে বেতন পান $1,42,000। এই সামান্য থেকে তিনি গড়ে তুলেছেন এক বিপ্লবী অবস্থান। তার রাজনৈতিক দর্শন বলছে, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করতে হবে, গণপরিবহন করতে হবে ফ্রি, ধনীদের উপর বাড়াতে হবে কর, এবং সমাজকে বানাতে হবে আরও অন্তর্ভুক্তিমূলক, বৈচিত্র্যময় এবং ন্যায়ের ভিত্তিতে গড়া। এই কারণে ট্রাম্পপন্থী অনেক রাজনৈতিক মামলা করেছেন তার বিরুদ্ধে। কেউ কেউ তো চাইছেন মামদানিকে দেশচ্যুত করা হোক। তাদের অভিযোগ, তিনি আমেরিকার সাংস্কৃতিক কাঠামোর জন্য হুমকি। কিন্তু মামদানি এর জবাবে যা বললেন তা স্পষ্ট হুঁশিয়ারি। তোমরা আমাকে দেশ ছাড়া করতে চাও, আমি এই শহরে দাঁড়িয়ে লড়ব। এই শহর আমার, এই দেশও আমার। ট্রাম্প যেখানে ছিল দেয়াল তুলে অভিবাসী ঠেকানোর পক্ষে, মামদানি বলছেন, আমরা এই শহরের রক্ত, আমাদের বাদ দিলে আমেরিকা ফাঁকা হয়ে যাবে। এই ভাষ্য এখন কেবল নিউ ইয়র্ক নয়, আমেরিকার অনেক তরুণ প্রগতিশীল মানুষের হৃদয়ে গেঁথে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে মামদানির একাধিক ভিডিও, যেখানে তিনি রাস্তায় দাঁড়িয়ে বলছেন, আমি প্রমাণ করতে এসেছি একজন মুসলিম, একজন অভিবাসী হয়েও নেতৃত্বে পৌঁছানো সম্ভব। মধ্যপ্রাচ্য রাজনীতি নিয়েও তিনি ট্রাম্পের ঠিক উল্টো মেরুতে। ট্রাম্প যেখানে ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থক, মামদানি ফিলিস্তিনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গলা তুলেছেন বহুবার। এজন্য প্রভাবশালী ইহুদি লবি থেকেও তার বিরুদ্ধে নানামুখী চাপ তৈরি হয়েছে। কিন্তু মামদানি দমছেন না। তিনি বলছেন, আমার রাজনীতি হচ্ছে ন্যায়, সমতা ও মানবতার পক্ষে। এটা কারো বিরুদ্ধে নয়, বরং সবার জন্য। আর এই দৃষ্টিভঙ্গি আজ তাকে করে তুলেছে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম প্রতীক। ট্রাম্পের দৃষ্টিতে এই উত্থান উদ্বেগজনক, কারণ মামদানি সেই প্রজন্মের প্রতিনিধি যারা কর্পোরেট রাজনীতি মানে না, যারা ঘরে ঘরে গিয়ে ভোট চায়, যারা গণ আন্দোলন চেনে এবং সংখ্যালঘুদের সামনে এগিয়ে রাখে। নিউ ইয়র্কে এমন অনেকেই মনে করছেন 2025 বা 2029 সালের মধ্যে মামদানি মেয়র হবেন। কেউ বলছেন তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম গভর্নর। আর এই সম্ভাবনাই ট্রাম্পের জন্য হয়ে উঠেছে এক নতুন রাজনৈতিক দুঃস্বপ্ন। সবশেষে এই লড়াই কেবল দুই প্রজন্মের দুটি আদর্শের মধ্যে নয়, এটি এক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে পুরো আমেরিকাকে। এই দেশের ভবিষ্যৎ কি থাকবে ট্রাম্পের দেয়ালের ভেতর, নাকি মামদানির সেতুর উপর? মধ্যপ্রাচ্যের আরেক দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে পৃথকভাবে দুটি হামলা চালিয়েছে, এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েল 2টি পৃথক বিমান হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে সাকরা ও বারাশিদ শহরের মাঝে একটি বুলডোজারে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। এতে একজন নিহত হয়েছেন। এছাড়া বেইটলিফ শহরে একটি মোটরসাইকেলে ড্রোন হামলা হয়েছে। এতে আরও একজন নিহত হয়েছেন। গত বছরের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এর পরও দেশটি নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে আসছে। এতে একের পর এক মানুষ প্রাণ দিচ্ছেন। এর আগে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণা দেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুই পক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই। Well, I was the one that did that, but I want to see it come to an end. এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত, এমন আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেন, এই যুদ্ধ বছর বছর ধরে চলতে পারত, কিন্তু তা হয়নি এবং কখনোই হবে না। এদিকে ইসরায়েলের একটি বনভূমিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায়। আশঙ্কা করা হচ্ছে এ আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ফের ইসরায়েলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে ইহুদি বসতিও। জেরুজালেমের প্রবেশপথে রুট 1 এর কাছে আগুন লেগেছে, তা নেভাতে ব্যস্ত দমকল কর্মীরা। সর্বশেষ খবর অনুযায়ী জেরুজালেমের হার হামেনুহট কবরস্থান সংলগ্ন রুট 1 এর কাছে আগুন জ্বলছে। কাছেই শহরের প্রবেশপথ। আগুন ছড়ালে গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যেতে পারে। বনের আগুনে ছড়িয়ে পড়া রোধে দমকল কর্মীরা কাজ করছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের অগ্নি নির্বাপক কর্মীদের আগুন নেভাতে বেশ কয়েকটি অগ্নি নির্বাপক বিমান সহায়তা করছে। প্রয়োজনে বাইরে থেকে বিমান আনা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা। এর আগে গত মে মাসেই ইসরায়েল ভয়াবহ দাবানলের কবলে পড়ে। তখন ইসরায়েলের দখলকৃত শহর জেরুজালেমের পার্বত্য অঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি এতই ভয়াবহ হয়ে ওঠে যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক অগ্নি নির্বাপক সহায়তা চেয়ে 1 ডজনেরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেন। সেটিকে কর্মকর্তারা ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল বলে অভিহিত করেন। ওই সময় জেরুজালেম তেল আবিব মহাসড়কে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। ফলে পুলিশ রাস্তা বন্ধ করে দেয় এবং আশেপাশের এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়। পরে বিভিন্ন দেশের সহায়তায় অর্ধশতাধিক ফায়ার ফাইটার বিমান ও অগ্নি নির্বাপক কর্মী আধুনিক কৌশলে দাবানল নিয়ন্ত্রণে আনেন। অবশেষে নীরবতা ভেঙেই ট্রাম্পকে হুঁশিয়ার করলেন খামেনি। যুদ্ধ থেমেছে কিন্তু থামেননি খামেনি। যুদ্ধবিরতির পর প্রথমবার প্রকাশ্যে এসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বলেছেন, আমরা আত্মসমর্পণ করিনি, করবও না। আমেরিকা মুখে থাপ্পড় খেয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার বরাতে এ তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যুদ্ধবিরতির ঠিক 48 ঘন্টা পর খামেনি যখন প্রথমবারের মতো জনসমক্ষে এলেন, পুরো ইরান তাকিয়েছিল তার দিকে। খামেনির ভাষায়, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছিল কারণ তারা ভয় পেয়েছিল ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, কিন্তু যুদ্ধটা শেষ করেছে ইরান। তার মতে এই সংঘাতে ইরান বিজয়ী হয়েছে আর আমেরিকা কিছুই করতে পারেনি। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরান যদি আত্মসমর্পণ না করে তবে অভিযান চলবে। খামেনি সেই বক্তব্যকেই সত্য স্বীকার বলে উল্লেখ করেন। বলেন, ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন তাদের লক্ষ্য শুধুই আমাদের নিঃশর্ত আত্মসমর্পণ, কিন্তু ইরান তা কখনোই মেনে নেবে না। আমরা শক্তিশালী, মাথা উঁচু করে দাঁড়ানো জাতি। যুদ্ধবিরতির
আগে থেকেই খামেনি ছিলেন নিরাপদ বাংকারে। দীর্ঘদিন তিনি কোনো ভিডিও বার্তা বা বিবৃতি দেননি। এতে আন্তর্জাতিক মহলে গুঞ্জন ওঠে তিনি হয়তো অসুস্থ বা মৃত্যুশয্যায়। কিন্তু বৃহস্পতিবার খামেনি ফিরলেন পুরো শক্তিতে, আগের চেয়েও কড়া ভাষায়। তার ভাষণে একটি বার্তা ছিল স্পষ্ট, ইরান এই যুদ্ধে পরাজিত নয়, বরং এই যুদ্ধ আমেরিকার জন্য ছিল এক অপ্রত্যাশিত বিপর্যয়। তিনি বলেন, ইসরায়েল ভেবেছিল যুক্তরাষ্ট্র পাশে থাকলে তারা অমর, কিন্তু এখন তারা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছিলেন খামেনি। তাতে ইঙ্গিত দিয়েছিলেন বিজয় ঘোষণা আসছে। তিনি লিখেছিলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। সরাসরি ইসরায়েলকে উদ্দেশ্য করেই এই বার্তা ছিল। বিবিসির বরাতে জানা যায়, যুদ্ধ চলাকালীন খামেনি পুরোপুরি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন ছিলেন। এমনকি তার ঘনিষ্ঠ কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ থাকায় তিনি ছিলেন এক প্রকার নিঃসঙ্গ প্রতিকূল পরিস্থিতির ভেতর। জানা গেছে ৮৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা বাংকারেই কাটিয়েছেন যুদ্ধের পুরো সময়। ফলে এখন যখন তিনি প্রকাশ্যে আসলেন, তখন তাকে এক নতুন ইরানের মুখোমুখি হতে হয়েছে, যেখানে ধ্বংস, মৃত্যু আর ক্ষোভ ছড়িয়ে আছে সর্বত্র। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, খামেনি প্রকাশ্যে এলেন এমন এক সময় যখন দেশের রাজনৈতিক পরিবেশ ভীষণভাবে উত্তপ্ত। ইরানের জনগণ জানতে চাইছে কিভাবে এত বড় ক্ষয়ক্ষতির পরও সরকার এটিকে বিজয় বলছে, আর তাতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এদিকে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ থামাতে হয়েছে শুধু কূটনৈতিক চাপের কারণে। তিনি দাবি করেছেন, ইরান ধ্বংসের মুখে ছিল, এখন তারা আলোচনায় ফিরেছে। আমরা বিজয়ী, তবে খামেনির বক্তব্য একেবারেই বিপরীত। তিনি বলেন, যুদ্ধবিরতি আমেরিকার কৌশলগত ব্যর্থতা। আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, কিন্তু মাথা নোয়াইনি। ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চলবে, চলতেই থাকবে। এই বক্তব্য শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। কারণ এতে একদিকে যেমন যুদ্ধের সমাপ্তির ঘোষণা রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে ভবিষ্যতের প্রতিশোধের ইঙ্গিত। সব মিলিয়ে যুদ্ধবিরতির পর ইরানের ভেতরে বাইরে রাজনৈতিক ভাষ্য পাল্টে দিচ্ছেন খামেনি। আর বিশ্ব দেখছে, যুদ্ধ শেষ হলেও লড়াই এখনো থামেনি।